এখন আপনারা মন্তব্যে লিখুন আপনারা কি কখনো কোনো গুজবে ভয় পেয়েছেন? কেউ কি হঠাৎ ফোন দিয়ে বলেছে যে কোথাও ভূমিকম্প হতে পেরেছে? আপনারা কি কখনো বাড়ির সবাইকে জাগিয়ে দিয়েছেন ভয়ে? আমি আপনাদের অভিজ্ঞতা শুনতে চাই, অপেক্ষা করছি আপনাদের জন্য। ভূমিকম্পটা কি? এটা নিয়ে একটু আলোচনা করি। পৃথিবীর উপরের সত্য স্তরটাকে বলা হয় ভূত্বক। এই ভূত্বক এক টুকরা নয়, এটা বিশাল বিশাল কয়েকটি ফলক দিয়ে তৈরি। আপনি সহজ করে ভাবেন, যেমন বড় বড় বরফের চাঙা পানির উপর ভাসছে, ঠিক তেমন ভাবেই ফলকগুলো পৃথিবীর নরম অংশের উপর ভাসছে। এগুলো কখনো একে অপরের সঙ্গে ধাক্কা খায়, কখনো আলাদা হয়, কখনো পাশ ঘেঁষে ঘর্ষণ করে। এই ধাক্কাধাক্কি এবং ঘর্ষণ ধীরে ধীরে চাপ তৈরি করে। চাপ জমতে জমতে একসময় হঠাৎ মুক্ত হয়। এই মুক্ত হওয়া শক্তিই হলো ভূমিকম্প। এখন আরো সহজভাবে ধরি, দুটো ভারী চেয়ার পাশাপাশি রাখেন, ধীরে ধীরে এগুলোকে একে অপরের দিকে ফেলতে থাকেন। প্রথমে কিছু হবে না, কিন্তু চাপ জমলে হঠাৎ ঝট করে সরে যাবে। বিশেষ করে প্লাস্টিকের চেয়ারগুলো একটাকে অপরটার সাথে লাগিয়ে যখন আপনি প্রেস করবেন, প্রেশার ক্রিয়েট করবেন, দুইটাকে একে অপরের দিকে উঠে। শুরুর থেকে এটা কিছু হবে না, এরা আস্তে আস্তে চাপতে থাকবে, কিন্তু হঠাৎ করে একটা পর্যায়ে এসে এটা থেমে যাবে। হঠাৎ করে আপনার হাত দুটো দুই পাশে ফসকে পড়ে যাবে, কারণ ওইখানে যে চাপটা উৎপন্ন হয়েছে বা যে চাপটা জমেছিল ওটা হঠাৎ করে ঝট করে সরে যাবে। ঠিক এইভাবেই পৃথিবীর ফলকটাও নড়ে। এগুলো এমন ধীরে ধীরে নড়ে যে আমরা টেরই পাই না, কিন্তু শক্তি ব্যবহারের সময় কয়েক সেকেন্ডেই সব বদলে দেয়। আচ্ছা, বাংলাদেশ কেন বেশি ঝুঁকিপূর্ণ, এটা নিয়ে কিছু আলোচনা করি। বাংলাদেশের অবস্থান খুবই সংবেদনশীল। আমাদের চারপাশে তিনটি বড় ফলক কাজ করে: ইন্দো অস্ট্রেলিয়ান ফলক, ইউরেশীয় ফলক, বার্মা মাইক্রো ফলক। এদের মধ্যে চাপ দীর্ঘদিন ধরে জমতে থাকে। সিলেট, চট্টগ্রাম, ঢাকা সহ অনেক অঞ্চল অতিরিক্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে সিলেটে ছোট ছোট কম্পন অনেক সময় অনুভূত হয় না, কিন্তু এরা দেখা যায় যে মাটির নিচে চাপ আছে। বিশেষ করে সিলেট অঞ্চলটাতে বেশি এটা আমরা নোটিস করি। আরেকটা বড় কারণ হচ্ছে আমরা খুব ঘনবসতিপূর্ণ দেশে থাকি। তার মধ্যে আমাদের দেশের মধ্যে সবচেয়ে ঘনবসতিপূর্ণ আই থিঙ্ক ঢাকা। খুব ছোট ছোট এক কাঠার চাইতেও কম জায়গার মধ্যে 6 তলা, 7 তলা, 8 তলা বিল্ডিং। এখানে আমাদের দেশের যেই সংস্থা আছে রাজুক, এরাও ঘুষের মাধ্যমে হোক বা কোনো সুপারিশের মাধ্যমে হোক এরা ওটা অ্যাপ্রুভ করে দেয় যে যেখানে 3 তলা উঠানোর ক্যাপাবিলিটি নাই ওইখানে 6 তলা পর্যন্ত পারমিশন দিচ্ছে। এটা গভর্নমেন্টেরও উচিত এইদিকে চোখ দেওয়া, এদিকে দেখা, জিনিসটাকে নোটিস করা, এটা সঠিক তদন্ত নেওয়া। কারণ প্রকৃতির সাথে তো আর কোনোভাবে কম্প্রোমাইজ করা যাবে না। আমরা খুব ঘনবসতিপূর্ণ দেশে থাকি, বাড়ি বেশি, জায়গা কম, আর অনেক নির্মাণই সঠিক নিয়ম মেনে না, যেটা বললাম আমি একটু আগে। এর মানে এই নয় যে আজই ভয় পেতে হবে, বরং এর মানে হলো প্রস্তুত থাকা জরুরি। এটা নিয়ে বিভিন্ন ধরনের যে গুজবগুলা ছড়ায় ওগুলার ভুল ধারণা ভাঙা, নিরাপত্তা শিক্ষা, এটা অত্যন্ত জরুরি। চলুন কিছু ভুল কথা ঠিক করি। যেমন দরজার ফ্রেমে দাঁড়ানো নিরাপদ। ভুল। আধুনিক ঘরে দরজার ফ্রেম ততটা শক্ত নয়। 2 নাম্বার হচ্ছে নিচে নেমে বাইরে দৌড় দিলে বাঁচা যায়। দৌড়াতে গিয়ে আঘাত পাওয়ার ঝুঁকি অত্যন্ত বেশি। আমরা কিছুদিন আগে, কিছুদিন বলতে আজ থেকে 3 দিন বা 4 দিন আগের ঘটনাটাই যদি খেয়াল করি, নরসিংদী থেকে উৎপন্ন হওয়া 5.7 মাত্রার যে ভূমিকম্পটা, ওটা ওটা থেকে বাঁচার জন্য অনেকেই শুনেছি যে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা ভেঙে ফেলেছে, কেউ কেউ পরে মাথা ফেটে গেছে, কেউ কেউ অথবা জানতো, যে সতর্কতাগুলো জানতো, তারা ওইভাবে মেনে তাদের কিছু হয়নি। তো ওই যে দৌড়াতে গিয়ে আঘাত পাওয়ার ঝুঁকি বেশি,
তারপরে হচ্ছে লিফট ব্যবহার করে নেমে যাওয়া যায় দ্রুত, কারণ সিঁড়ি দিয়ে ধাক্কাধাক্কি বা নামতে বেশি সময় লাগে, এই জন্য অনেকে ভাবে যে না শর্টকাট দিয়ে চলে যাই, লিফট ব্যবহার করি। এটা হচ্ছে সবচেয়ে বেশি বিপজ্জনক, লিফট আটকে যেতে পারে। তো আমরা ভূমিকম্পের সময় এই ভুল করব না, কোনোভাবে তাড়াহুড়ো করে নামতে গিয়ে বা দ্রুত নামার জন্য আমরা কখনো লিফট ব্যবহার করব না, সর্বোচ্চ ইগনোর করবেন লিফট। ভূমিকম্পের আগে সবসময় পশু পাখি বুঝে, আসলে এটা নিয়ে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নাই, কিন্তু ওইভাবে কোনো হাদিস বা কোনো কিছুতে ওইভাবে ক্লিয়ারলি বলা হয় নাই, মানে যাই উল্লেখ করা হয়েছে বাট কিছু কনফিউশন রয়ে গেছে এটার মধ্যে। সঠিক নিয়মটা যেটা আমরা যেটা ভূমিকম্প হলে করতে হবে বা আমরা যেটা ফলো করব সেটা হচ্ছে, যেখানে আছেন সেখানে নিরাপদ ভঙ্গি নেন, মানে যেখানে আছেন ওইখানে, ধরেন আপনি রুমে আছেন, বিছানায় শোয়া অবস্থায় আছেন, হঠাৎ ভূমিকম্প হলো, আপনি ট্রাই করেন বালিশ দিয়ে নিজের মাথা ঢাকার, বা তো যেটা দিয়ে টোটাল কথা হচ্ছে যেভাবে আপনাকে সেফ রাখা যায় যদি থাকে আপনার পাশে কম্বল, তোশক, বালিশ, আপনি বালিশ দিয়ে মাথা হচ্ছে ঢাকেন, বাকি শরীরটা বিশেষ করে বুকটা, পাটা তো ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট মানুষের সব কিছুই ইম্পর্টেন্ট আসলে, কিন্তু বাঁচার ক্ষেত্রে আসলে যদি বাঁচতে চান তাহলে পা ছাড়াও মানুষ বাঁচতে পারে। তো আপনি সবসময় ফার্স্ট প্রায়োরিটি দিবেন মাথাটাকে আপনি সবসময় হচ্ছে কাভার করবেন। সেকেন্ড হচ্ছে বালিশ দিয়ে হচ্ছে মাথা কাভার করলেন, সেকেন্ড ল্যাপ, তোশক বা আদার্স কোনো মোটা স্টাফ কোনো কিছু থাকলে ওইটা দিয়ে হচ্ছে আপনি আপনার বুকটাকে কাভার করবেন। আপনি দমে বসবেন, ঢেকে রাখবেন, শক্ত কিছু ধরে থাকবেন, শক্ত, যেমন হচ্ছে জানালার গ্রিল অথবা লোহার দরজার যে ফ্রেমটা থাকে ওইটা। আচ্ছা, এক মিনিট আমি বলতেছি এটা। আচ্ছা ঠিক আছে, আমরা এবার পরেরটা স্টার্ট করি। আচ্ছা, নতুন যারা যুক্ত হচ্ছেন একবার কমেন্টে লিখে দিন নতুন, আর যারা প্রথম অংশ দেখেছেন লিখুন ফার্স্ট আওয়ার দেখা। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটি খুব গুরুত্বপূর্ণ অংশে আসছি। ভূমিকম্পের সময় আমাদের সবচেয়ে বেশি যে ভুলগুলো হয় এটা নিয়ে একটু কথা বলি। আমরা প্রায় অনেকেই এই ভুলটা করে থাকি। তো সেটা হচ্ছে আমরা জোরে দৌড়াই, হোঁচট খাই, সিঁড়িতে পড়ে যাই। এটা কিন্তু আমি আগেও একবার এটা নিয়ে আলোচনা করেছিলাম, লিফটে ওঠা নিয়ে আলোচনা করেছিলাম। হ্যাঁ, কিন্তু অনেকে এটাও করে আবার জানালার দিকে দৌড়ায় যায়। কাঁচ ভাঙলে তীক্ষ্ণ টুকরো মুখে, গলায় অথবা চোখে ঢুকতে পারে, এটা কেউ কেয়ার করি না, আমরা জাস্ট ট্রাই করি যে বাহিরে কি হচ্ছে এটা দেখার ট্রাই করি। বা কেউ কি মেজবাউদ্দিন শিহান, ওকে, সবাই একসাথে নিচে নামার চেষ্টা করি, চাপাচাপি করে দুর্ঘটনার ঝুঁকি বাড়াই। আবার আমরা আতঙ্কে চিৎকার করি, চিৎকার কিন্তু ভয় বাড়ায়, এটা হচ্ছে আপনাকে আরও বেশি ঝুঁকির দিকে ঠেলে দেয়, এটাও করা যাবে না। আচ্ছা, এটার এবার বলি সঠিক কৌশল। এই কৌশল পৃথিবীর সব ভূমিকম্প প্রবণ দেশে শেখানো হয়। ফার্স্ট রুলটা হচ্ছে DOD রুলস। আচ্ছা, ডি মানে হচ্ছে ড্রপ, ওতে হচ্ছে কাভার, আর এইচতে হচ্ছে হোল্ড। দমে বসো, ঢেকে রাখো, ধরে রাখো। DOD রুলসটা মেইনলি এটা কেন কাজ করবে, মানে এই রুলসটা কেন কাজ করে? কম্পন শুরু হলে দাঁড়িয়ে থাকা ঝুঁকিপূর্ণ সম্পূর্ণরূপে।
মাথা ও ঘাড় ঢেকে রাখা সবচেয়ে বেশি জরুরি। এই জায়গায় আঘাত প্রাণঘাতী হতে পারে। শক্ত কিছু ধরে থাকলে গড়িয়ে পড়া বা ছিটকে পড়া কমে। চেয়ারের পাশে, টেবিলের নিচে, বিছানার পাশে নিরাপদ জায়গায় খুঁজতে থাকো। এগুলো ট্রায়াঙ্গেলে অফ লাইফের মতো। বড় জিনিস ভাঙলে পাশে ছোট জায়গা খালি থাকে, যা জীবন বাঁচাতে হেল্প করে। রান্নাঘর ও জানালার কাছ থেকে সরে যাও। এখানে কাচের বোতল, ধারালো জিনিস থাকে, তো কাঁটা চামচ থাকে। সো এইগুলো থেকে যত দূরে থাকা যায়। রান্নাঘরে যদি চুলা জ্বালানো থাকে, অবশ্যই চুলাটা বন্ধ করা অতি অতি গুরুত্বপূর্ণ। কারণ যখন ভূমিকম্প হয় অনেক সময় হচ্ছে গ্যাসের লাইনে ফাটল দেখা যায়। যখন দেখা গেল আপনি 5 তলায় থাকেন, আপনার চুলা জ্বলতেছে, আপনি ভূমিকম্পের আতঙ্কে দৌড়ে চলে আসছেন, চুলাটা কিন্তু জ্বলতেছে, বাট 4 তলায় হয়তো বা কোনো কারণে ভূমিকম্পর প্রেশারের কারণে কম্পনের ফলে হচ্ছে গ্যাসের লাইনটা কোনোভাবে লিকেজ হয়েছে, ওটা থেকে গ্যাস বের হইতে হইতে ইন কেস হইতে পারে যে আপনার ঘরের এই আগুনটা কোনো না কোনোভাবে ছড়িয়ে পড়বে। তো এটা করা যাবে না, এই দিকে সতর্ক থাকতে হবে। মোবাইলের ফ্ল্যাশ রেখে ভয়ের পরিবেশ না বানিয়ে শান্ত থাকেন। চারদিকে অল্প আলোতে মানুষ আরও ভয় পায়। কমেন্টে লিখুন আপনাদের বাড়িতে কোথায় নিরাপদ জায়গা পাওয়া যায়। ওকে, এখন আমরা একটু গভীরে যাই। একটি পরিবার যদি আগে থেকে পরিকল্পনা করে রাখে, বয়স 60 থেকে 70% মতো কমে যায়। পরিবারে যেগুলো ঠিক করে রাখতে হবে: সবার মোবাইলে একই জরুরি নম্বর সেভ করতে হবে, বাসার বাইরে একটি মিটিং পয়েন্ট ঠিক করতে হবে, বাড়ির সামনে খোলা জায়গা, মসজিদের উঠান, রাস্তার পাশে খালি স্থান, এগুলো আগে থেকে ডিসাইড করতে হবে। কারণ দেখা যায় যে পরিবারের একটা পরিবারে মিনিমাম 3 থেকে 4 জন সদস্য হয়। তো যখন 3 থেকে 4 জন সদস্য হয়, আতঙ্কের জন্য ছোটাছুটি করে বের হওয়ার ক্ষেত্রে ধাক্কাধাক্কির কারণে হয়তো আমরা একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, মানে সংযোগটা আমাদের বিচ্ছিন্ন হয়। কিন্তু এই আতঙ্কের সময় বা এই এই টাইমটাতে হচ্ছে একসাথে থাকাটা পরিবারের প্রত্যেকটা মেম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা আপনাকে হচ্ছে কনফিডেন্স বুস্ট করবে। ফ্যামিলি মেম্বার যদি পাশে থাকে, যে কোনো কঠিন পরিস্থিতি আপনি সহজে এটা বের হয়ে আসতে পারবেন, অথবা হচ্ছে আপনি হয়তো বা ভয়ে কোনো ভুল স্টেপ নিতে পারবেন। বাট পরিবারের যখন একটা সদস্য পাশে থাকবে, আপনি একে অপরের পাশে থাকবেন, তখন হচ্ছে এটা হওয়ার পসিবিলিটি খুবই কম। তো আগে থেকে যদি একটা জায়গা সিলেক্ট করে রাখা হয় যে না, আমরা মসজিদের উঠানে দাঁড়াবো, মসজিদের সামনে যে ময়দানটা আছে ওইখানে দাঁড়াবো, বাড়ির উঠানে দাঁড়াবো, অথবা যে যার মতো যদি পরিবার থেকে আগে থেকে ঠিক করে দেওয়া হয়, তখন কোনো কারণে যদি আপনি আপনার পরিবার থেকে বিচ্ছিন্ন হন, ওই যে আপনি ঘুরায় গিয়ে হচ্ছে ওদের সাথে যোগাযোগ করতে পারবেন, অথবা হচ্ছে ওদের সাথে একত্রিত হইতে পারবেন। যদি অনেকের কাছে দেখা যায় যে দৌড়াদৌড়ির কারণে ফোন রেখে গেছে, তখন আর মেম্বারকে খুঁজে পাওয়া যায় না, তখন ওই যে আগে থেকে ডিসাইড করা ওই জায়গায় গেলে আপনি খুঁজে ইজিলি পেতে পারবেন। তো আমাদের উচিত আগে থেকে এরকম সতর্কতা পরিবারে মেনে চলা, আগে থেকে শেখানো যে কোথায় সবাই একত্রিত হতে পারবো, বা কীভাবে করলে নিজেকে বাঁচানো যাবে। ছোটো বাচ্চাদের মেনলি যেটা শিখাবেন, কম্পন যখন হবে তখন দমে বসে থাকো, ডেকে রাখো, ধরে রাখো। এই 3টা জিনিস খুব ভালোভাবে ছোট বাচ্চাদেরকে শিখিয়ে দেবে। এটার ফলে তারা ছোট থেকেই বুঝবে যে কি করলে, মানে কিভাবে কি করতে হবে, দুর্যোগ প্রবণ সময়ে কিভাবে তারা নিজেকে সেফ রাখতে পারে। দরজার পাশে টর্চ, ইম্পর্টেন্ট পাওয়ার ব্যাংক, জুতা রাখবেন বিশেষ করে। বড়দের দায়িত্ব ভাগ করবেন, যে কে বাচ্চাকে ধরে রাখবে, কে গেট খুলবে, কে বয়সী মানুষকে সহায়তা করবে। কারণ সবার বাসায় তো বয়স্ক মানুষরা থাকে, তো সবাই যদি চলে যায়, বয়স্ক মানুষটাকেও তো কেউ সাহায্য করতে হবে। তো সেই ক্ষেত্রে আগে থেকেই ওটা ডিসাইড করে নেবেন। বিশেষ করে যখন দেখবেন যে একটা ভূমিকম্প হয়েছে, যদি মেইন শক প্রথমবারই হয়ে যায় আলহামদুলিল্লাহ, যদি বেঁচে যান, কারো কোনো কিছু না হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। বাট যদি ছোট ছোট কম্পনের মাধ্যমে অনেক সময় মেইন শকটা আসে, তো কী করবেন, এগুলো সব কিছু আগে থেকেই ডিসাইড করে রাখতে হবে, কারণ পরবর্তীতে সুযোগ নাও পেতে পারেন। এটা হচ্ছে এখন বলুন, আপনার পরিবারে কে আগে থেকেই কোনো পরিকল্পনা করে রেখেছেন? এটা আমাকে কমেন্টে জানান। এবার হচ্ছে আমরা আসি
ব্যবহারিক বিষয়ের দিকে জরুরি ব্যাগ, এটাকে আরেক ইংরেজিতে বলা হয় আর্থকোয়াক গো ব্যাগ। প্রত্যেক পরিবারের একটি করে রাখা এটা অত্যন্ত প্রয়োজনীয়। কম্পন থেমে গেলে বাইরে বের হওয়ার পর এটি কাজে আসে। ব্যাগে যা থাকতে হবে: গুরুত্বপূর্ণ নথির কপি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, বাড়ির কাগজপত্রের ফটোকপি। এটা হচ্ছে আপনার পার্সোনাল যে জিনিসগুলো আছে, পাসপোর্ট হইতে পারে বা আদার্স যত ডকুমেন্টগুলো আছে ওগুলো হচ্ছে আপনারা আগে থেকে গুছিয়ে রাখবেন। আর হচ্ছে অনেকেই হচ্ছে প্রেশারের ওষুধ বা চোখের কোনো ড্রপ ইম্পর্টেন্ট যেগুলো না দিলে ক্ষতি হইতে পারে অনেক বড়, এরকম টাইপের যে কোনো প্রয়োজনীয় ওষুধ ওগুলো আগে থেকে এক্সট্রা করে রেডি রাখবেন। আর একটা হালকা কম্বল চেষ্টা করবেন সাথে রাখার ওইখানে। পাওয়ার ব্যাংক, চার্জার, এই দুইটা জিনিস তো মাস্ট নিতেই হবে, কারণ যেহেতু এখন ডিজিটাল যুগ, আমাদের যে কোনো জায়গায় কন্ট্যাক্ট করতে, কোনো হেল্প চাইতে আমাদের অবশ্যই ফোনের প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে ফোন যদি কোনোভাবে ডেথ হয়, মানে চার্জ শেষ হয়ে যায়, তখন আপনি চার্জার ইউজ করবেন, অথবা যদি চার্জারের কোনো সকেট না পান তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে পাওয়ার ব্যাংকটা ইউজ করবেন। পানির বোতল, আর চেষ্টা করবেন হচ্ছে পানির বোতল তো রাখবেন, কিন্তু পাশাপাশি চেষ্টা করবেন শুকনো টাইপের কিছু খাবার রাখার, বিস্কুট অথবা মানে শুকনা যেটা পাওয়া যায় ওইটাই রাখবেন। মোস্ট ইম্পর্টেন্টলি টর্চ লাইট, এটাও খুব গুরুত্বপূর্ণ জিনিস। এরপর আপনি যখন কোনো কিছুর নিচে চাপা পড়বেন তখন তো আপনি চিৎকার করতে পারবেন না, এটা করা উচিত না। আপনি সাথে চেষ্টা করবেন যখন ভূমিকম্প, ওই যে বললাম যে ছোটো ছোটো কম্পন যখন দিবে তখন আপনারা বাসায় প্রয়োজনীয় স্টাফগুলো কিনে আগে থেকে সতর্ক থাকবেন। তো যেটা বলতেছিলাম, হুইসেল অর্থাৎ বাঁশি, মানে বাঁশি বলি, সিটি বলি আমরা, এটা মেনলি হুইসেলটা হচ্ছে আপনি পাশে রাখবেন। তাহলে হচ্ছে এতে কি হবে, এতে আপনাকে চিৎকার করে কাউকে ডাকা লাগবে না, আপনি হুইসেল দিয়ে দিয়ে সিগন্যাল দিতে পারবেন, আপনি আপনার লোকেশনটা দিতে পারবেন, উদ্ধার কর্মীরা আপনাকে উদ্ধার করে নেবে। আর যদি সম্ভব হয় কোনোভাবে সামান্য নগদ কিছু টাকা রাখবেন। এসব বলছি খুব ধীরে, কারণ যে পরিবারের এই ব্যাগ থাকে তারা আতঙ্কে পড়তে হয় না। ওকে, ভূমিকম্পের পর কী করণীয়: বিল্ডিং সেফটি, মানসিক স্থিতি, রেস্কিউ, আফটার শক, ভুল ধারণা ভাঙা, এগুলো নিয়ে আমরা এখন কিছুক্ষণ আলোচনা করব। যারা দ্বিতীয় ঘন্টায় ছিলেন তাদেরকে ধন্যবাদ। আমরা তৃতীয় ঘন্টায় ঢুকছি, এটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। এবার আমরা আলোচনা করব ভূমিকম্প থামার পরে কী করতে হবে, আফটার শক কেন হয়, বিল্ডিং সেফটি কীভাবে বুঝবেন, পরিবারকে কিভাবে শান্ত রাখবেন, রেস্কিউ টিম আসলে কি করবেন বা ওরা কি করে, কিভাবে আপনারা, অবশ্যই দুজনের কোঅপারেশন খুবই দরকার, অর্থাৎ রেস্কিউ টিম এবং আপনার দুইজনেরই কোঅপারেশন লাগবে। কোন ভুল করলে আপনি আপনার জন্য বিপদটা আরও বাড়বে। ঠিক আছে, তো নতুন দর্শক যারা আছেন যোগ দিচ্ছেন একবার কমেন্ট করুন নতুন, আর যারা প্রথম থেকে দেখে আসছেন লিখুন সাথে আছি। ওকে, আমি কিছুক্ষণ পরে মন্তব্য পড়া স্টার্ট করব। ভূমিকম্প শেষ হলেও বিপদ শেষ হয় না। অনেক সময় মানুষ মূল ভূমিকম্পে না, বরং তারা পরের 5 মিনিটে মারা যায় ভুল সিদ্ধান্তের কারণে। আচ্ছা, এটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে নিজের আঘাত চেক করবেন, মানে কোথাও কি গভীর কোনো, আপনার শরীরের কোনো অংশে কি গভীর কোনো কাটা গেছে কিনা, কোনো কিছু পরে ছিলে গেছে কিনা, মাথায় কোনো আঘাত পাইছেন কিনা, এটা বিশেষ করে অত্যন্ত জরুরি। কারণ আমরা অনেক সময় হচ্ছে কি মাথায় আঘাত পাই, মাথা ফেটে রক্ত বের হয়, বাট আমরা রক্ত দেখার আগে আমরা বুঝি না যে আমাদের মাথা ফাটছে। এটা হচ্ছে আতঙ্কের কারণে হয়, আমরা ব্যথাটা অনুভব করি না ওই জায়গায়, আমরা তখন ভয়ভীতির মধ্যে থাকি, আতঙ্কের মধ্যে থাকি। সো আমাদেরকে এটা ইগনোর করতে হবে। আগে আমাদেরকে দ্রুত দেখতে হবে যে কোথাও কি আমি কোনো ব্যথা পাইছি কিনা, অথবা হচ্ছে কোথাও মাথা ফাটছে কিনা, এটা আগে থেকেই আপনার চেক করে রাখবেন। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বিদ্যুতের সুইচটা অফ করবেন, বন্ধ করবেন। বা ভাঙা তার, অনেকে আছে হচ্ছে বিল্ডিং করার সময় এক্সট্রা কোনো জায়গায় লাইন রেখে দেয় যে না পরবর্তীতে আমি ওই জায়গায় একটা কাজ করব, হোল্ডার করবো, বা যা হয় এটা অনেক সময় হয়, শর্ট সার্কিট আগুন ধরিয়ে দিতে পারে, এটা খুবই ডেঞ্জারাস।
পূর্বে যেটা বলেছিলাম এখনও আবারও বলি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্যাস লাইন অফ করা, ভাঙা পাইপ থেকে গ্যাস বের হয়ে বিস্ফোরণ হবেই, এটা কিন্তু নিশ্চিত। কারণ লাইনের গ্যাস যাদের সিলিন্ডার ও আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, যাদের বাসায় সিলিন্ডার, গ্যাসের চুলা নাই, গ্যাসের লাইন নাই, সরকারি যে গ্যাসের লাইন ওটা যাদের নাই, শুধু সিলিন্ডার আছে, তারা কি করবে? তারা হচ্ছে সিলিন্ডার যেটা আছে ওটাকে শিকল দিয়ে কিছুর সাথে বেঁধে রাখবেন। এতে করে সিলিন্ডারটা মুভমেন্ট করবে না, আপনাদের জন্য সুবিধা হবে। ওকে। চতুর্থ হচ্ছে আতঙ্কের কারণে বা ভয় পেয়ে আপনারা খালি পায়ে দৌড় দিবেন না বাহিরে, জুতো অবশ্যই পরে নেবেন। কারণ মেঝেতে কাঁচ, লোহা, টাইলসের টুকরো ছড়িয়ে থাকতে পারে, হয়তো বা কাঁচ ভেঙে আপনার আলমারির কাঁচ ভেঙে পড়ছে, আপনি দৌড়ায় বের হইতে যায় আপনি আপনার পা কেটে ফেলছেন, তখন কিন্তু আর দৌড়াতে পারবেন না। ঠিক একই রকম যদি লোহার কোনো টুকরা পড়ে থাকে, প্যারাক পড়ে থাকে, মানে যাই পড়ে থাকুক, ওই যে ওগুলো আপনার পায়ের মধ্যে ঢুকতে পারবে। সবচেয়ে বেশি বেস্ট হয় যদি আপনারা শু পরে বের হতে পারেন, অথবা শক্ত যে মানে সোলটা যেন শক্ত হয়, যাই পায়ে দিবে সোলটা যাতে শক্ত হয়, তাহলে এটা আপনাদের জন্য আরও বেশি ঝুঁকিটা কমাবে। ওকে। দ্রুত কিন্তু শান্তভাবে সিঁড়িটা ব্যবহার করবেন। দৌড় দিবেন না, দৌড়াদৌড়ি করবেন না, হুড়াহুড়ি করবেন না, একে অপরের মাথার উপর দিয়ে পালানোর চেষ্টা করবেন না। চেষ্টা করবেন যে রিল্যাক্সে কীভাবে নিচে নেমে যেতে পারেন। রিল্যাক্সে বলতে আবার একদম রিল্যাক্স না, মানে মোটামুটি একটা গতি থাকবে, কিন্তু সেফলি যাতে নামা যায় আর কি। মেন কথা হচ্ছে দৌড়াবেন না। ভিডিও শুরুতে আমরা পূর্বে আলোচনা করেছিলাম এগুলা নিয়ে, বাট এখনও আবার পুনরায় আমি ছোট করে বলতেছি এগুলা, কারণ অনেকেই লাইভে শুরুতে যুক্ত ছিলেন না, তাদের জন্য এগুলা মূলত বলা, কারণ এটা তো সবাইকে জানানো আমার অত্যন্ত জরুরি। তো লিফট কখনো ব্যবহার করবেন না, কারণ লিফট আপনি কোনো কারণে যদি বিদ্যুতিক তার বিচ্ছিন্ন হয়, তখন হচ্ছে আপনি লিফটের ভিতরে আটকে থাকতে হবে। কোনো নির্দিষ্ট করে বলা যায় না আপনাকে কবে আটকে থাকতে হবে, কিন্তু আটকে থাকা লাগবে। এখন আফটার নিয়ে কিছু কথা বলি। আফটার আসলে কি? অনেকেই ভাবে মুখ্য ভূমিকম্প হয়ে গেলেই সব, কিন্তু বাস্তবে সবচেয়ে বেশি ভয় পাই আফটার নিয়ে। আফটার শকটা কি এটা নিয়ে একটু আলোচনা করি আমরা। সরি, আমার ক্যামেরাটা একটু বেশি মুভমেন্ট করতেছে, কারণ আমি আজকে ফার্স্ট টাইম লাইভ করতেছি, তো সো আমার এটা নিয়ে আগের কোনো এক্সপিরিয়েন্স নাই, কারণ আমাকে একটু অকওয়ার্ড লাগতেছে আমার ক্যামেরার সামনে। আচ্ছা, আমরা মূল কথায় ফিরে যাই যে আফটার শকটা কি। মূল ভূমিকম্পের পর ফলকগুলো আবার নিজেদের ঠিক করতে গিয়ে, মানে ওদের জায়গায় আবার স্যাটেল, মানে যখন একটা কম্পন হয়ে যায় তখন মাঝে মাঝে দেখা যায় কি প্লেটগুলো একটু নেড়ে চেড়ে বসে, কিন্তু তারা আবার আগের অবস্থানে ফিরে যেতে চায়। তো যখন তারা ফিরতে যায় তখন এটা করতে গিয়ে ছোট ছোট ধাক্কা দেয়, এটাই আফটার শক। হুট করে তো ওরা আর আগের জায়গায় বড় শক দিয়ে রিপ্লেস হতে পারে না, তখন তারা ছোট 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 শক দেওয়ার মাধ্যমে ওই যা পুনরায় আবার আগের জায়গায় ফিরে আসে। তো এটাকে মূলত আফটার শক বলে। এটা মেইন শক থেকেও মাঝে মাঝে বিপজ্জনক হয়। এটার কারণটা হচ্ছে অনেক বিল্ডিং ইতিমধ্যে দুর্বল হয়ে যায় মেইন শকটার পরে। মেইন শকে অনেক বিল্ডিংকেই অনেক বেশি নাড়া দেয়, তো ওই জন্য এটা একটু রিস্কি হয়ে যায়। দেওয়ালে ফাটল ধরে, অনেকের দেওয়াল আছে যেটা ফাটল ধরে, এটা আমরা সচরাচরই দেখতে পাই যে দেওয়ালের যে ফাটলটা, তো দেওয়ালটা যখন ফাটল ধরে তখন হচ্ছে আফটার শক যখন আসে তখন কিন্তু সেমভাবেই হয়তো বা মাত্রাটা কম হইতে পারে, বাট কম্পন হবেই, এটা কনফার্ম। তো তখন ফাটল স্থান থেকে বিল্ডিংটা বা এক সাইডে ভাঙতে পারে বা উচকে যেতে পারে দেয়ালে ফাটল থেকে। বিচ্ছিন্ন কলম ধরেন মেইন শক হইলেও একটা কলম হচ্ছে আপনার ফাটল ধরে এটা আলাদা হয়ে গেল, একটু আলাদা হইলো। যখন আফটার শক কিন্তু একটাও হইতে পারে, আবার আফটার শক 10টাও হইতে পারে। আফটার শক নিয়ে আসলে ভূমিকম্পটা নিয়ে ওইভাবে কোনো কিছু অ্যাকুরেটলি প্রেডিক্ট করতে পারবো না। যেমন আমরা কিন্তু অন্য ধরেন আমি আপনাকে ঘূর্ণিঝড়ের কথা বলি, আমরা কিন্তু ঘূর্ণিঝড়ের সিগন্যাল পাই, কবে হবে বলতে পারি, নাম বলতে পারি, যে ঘূর্ণিঝড়ের বিভিন্ন নাম থাকে, তো আমরা ওগুলো কিন্তু ফিগার আউট করতে পারি এটা আসার আগেই। সেম এটা অন্য কোনো দেশে আসলে ওরাও ফিগার আউট করে নেয়, সেম নামই হয়। হ্যাঁ, তো
আর জিনিসটা হচ্ছে কি, ভূমিকম্পের কিন্তু আমরা কোনো রকম কোনো মানে পাস্টে কিন্তু আমরা কোনো কিছু বলতে পারি না, মানে আগে থেকেই কিন্তু অ্যাডভান্স কোনো কিছু বলতে পারি না। তো আমাদের টেকনোলজি অতটুকু ডেভেলপ হয় না যে আমরা এখন পর্যন্ত আমরা ভূমিকম্প নিয়ে কোনো কিছু বলতে পারবো, কোনো কিছু করতে পারবো। তো যখন আপনার ভূমিকম্প মেইন শকটা হয় তখন কলমটা ছুটে যায়, ছুটে যাওয়ার পরে একের অধিক হচ্ছে বা একটা আফটার শকে হয়তো অনেক সময় ওই যে বিচ্ছিন্ন কলম যেটা আছে ওটা ভেঙে সাইডে পড়ে যাবে। ওকে, মানুষ কিন্তু বাহিরে ভিতরে যাওয়ার চেষ্টা করে, ছটফট করে, এটা কোনোভাবেই করা যাবে না। একটি শহরে বড় কম্পনের পর 24 ঘন্টায় 10 থেকে 50টি ছোট আফটার শক হওয়া খুবই স্বাভাবিক। মানে বড় শহরে যেমন ঢাকা শহরে আমরা কিন্তু অলরেডি 3-4টা আফটার শক পেয়ে গেছি। এটা হচ্ছে প্রায় 38 ঘন্টার মধ্যে আমরা 3-4টা আফটার শক পেয়ে গেছি। সো এটা খুবই নর্মাল। এই সময় কি করণীয় আমি আপনাদেরকে বলি, সবসময় খালি স্থানে থাকার চেষ্টা করুন। যেহেতু মেন শক হয়েছে আর আপনারা জানেন যে এই শকটার পর আফটার শকটা আসবে, তো চেষ্টা করুন শহর ছেড়ে গ্রামের দিকে চলে যাওয়া, এটা সব থেকে বেশি সেফ আমার মতে। যদি ইম্পর্টেন্ট কোনো কাজ থাকে, কেউ কোনো কারণে না যেতে পারেন, যেমন কিছুদিন আগে যে 5.7 মাত্রার ভূমিকম্পটা হইলো, নরসিংদী থেকে উৎপন্ন হইলো, এরপরে কিন্তু আমিও পার্সোনালি বাড়িতে যাওয়ার একটা প্ল্যান করছিলাম। আমার ফ্যামিলিকে নিয়ে, আমার বাবা মাকে সেফ রাখতে হবে, ভাই বোনকে সেফ রাখতে হবে, কিন্তু দেখা যায় কি এখন আমি যেতে পারতেছি না। এটা কেন? মানে আমি আমি কেন যেতে পারতেছি না? যেহেতু আমি একটা অ্যাটেম্প নিছি, আমি যেহেতু একটা ডিসিশন নিছি যে আমি যাবো, কিন্তু পারতেছি না। কারণ এটার মেন কারণটা হচ্ছে যেমন আমার ছোটো ভাইয়ের বার্ষিক পরীক্ষা। অনেকেরই এরকম প্রবলেম আছে যে বাচ্চার পরীক্ষা থাকে, হাজব্যান্ডের কোনো ইম্পর্টেন্ট মিটিং থাকে, বা কোনো কিছুর উদ্বোধন করতে হয়, মানে পার্সোনাল যার অনেক ইস্যু থাকতে পারে। সো আমরা অনেক সময় হচ্ছে যাইতে পারি না। তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন খালি স্থানে থাকার। মানে বাড়িতে যেতে পারলাম না এটার মানে তো এটা না যে আমি রিস্ক নিয়ে মরে যাবো, না, এটা করা যাবে না। আপনি বাড়িতে যেতে পারতেছেন না, কোনো স্পেসিফিক পার্টিকুলার কোনো কারণে যেতে পারতেছেন না, চেষ্টা করুন খোলা মাঠে বেশিক্ষণ অবস্থান করার, খালি স্থানে থাকার। তো আপনি আপনার কাজটা যেমন ছোটো ভাই, আমার ছোটো ভাই পরীক্ষা দিয়ে আসলে আমরা চেষ্টা করি বাইরে থাকার, খেলার মাঠে ওরে খেলতে নিয়ে যাই। আমার মা বিকালে, আগে তো সকালবেলাই বেশিরভাগ হাঁটতো, এখন সকাল বিকাল 2 বেলাই হাঁটে বাহিরে, পার্কে, লেকে, কারণ ও খালি স্থানেই বেশি সেফ। সো যেহেতু মানে হাঁটাটা লাগবেই ওনার স্বাস্থ্য কমানোর জন্য, সো এটা হচ্ছে করতে পারেন আপনারা। খালি স্থানে শুধু শুধু বসে না থেকে নিজের শরীর চর্চা করতে পারেন। যদি কেউ অভ্যস্ত থাকেন যে ঘরের ভিতরে ব্যায়াম করা, হ্যাঁ, তো আপনারা বাহিরে গিয়ে ব্যায়ামগুলো করতে পারেন, যেগুলো মানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলি আমরা, ওগুলো আপনার বাহিরে গিয়ে করতে পারেন, পার্কে, লেকে, যার যেখানে মন চাই করতে পারেন। বাড়ির পাশে নিশ্চয়ই খালি জায়গা তো থাকবে, তো সেখানে আপনারা ওটা করতে পারেন। ঘরের ভেতর যেতে হলে দেওয়াল থেকে দূরে থাকবেন, বারবার সিঁড়ি বেয়ে উঠানামা করবেন না, রেডিও বা ফোনে আপডেট শুনবেন, অলওয়েজ খবর রাখবেন যে কোথায় কি হইতেছে না, মানে চেষ্টা করবেন খবর রাখার। যদি পসিবল হয় তাহলে তো হইলো, আর না হলে তো কিছু করার নাই, বাট চেষ্টা করবেন যে রেডিও বা ফোনে কোথায় কি আপডেট হইতেছে এটা নিউজ মানে খবর রাখবার চেষ্টা করবেন। আচ্ছা, এবার আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা একটু কমেন্ট করেন যে আপনারা কি কখনো আফটার শক টের পেয়েছেন কিনা। বিশেষ করে এই যে 2-3 দিন আগে যে ভূমিকম্পটা হলো, ওটা তো আমি বললাম এই মেন শকটা হয়েছে মূলত নরসিংদী থেকে। হ্যাঁ, তো এটা 5.7 মাত্রা ছিল। এরপরে 1 সেকেন্ডের ব্যবধানে দুইটা আফটার শক হয়েছে। মানে যদি ওটা মেন শক হয়ে থাকে তাহলে দুইটা আফটার শক হয়েছে সেকেন্ডে। তো আশা করছি যে আপনারা মেন শকটা তো এবার আসলে টের পাওয়ারই কথা সবারই, কারণ 5.7 মাত্রায় ভূমিকম্প কিন্তু সচরাচর বাংলাদেশে দেখা যায় না, তেমন খুব একটা বেশি অ্যাভেলেবেল না। সো এটা আশা করছি যে এটা আপনারা টের পাওয়ারই কথা। ওকে, এবার আসি আমি সবচেয়ে কঠিন প্রশ্নে। ভূমিকম্পের পর আমরা কিভাবে বুঝবো বিল্ডিং নিরাপদ কিনা? প্রথম 10 মিনিটে কিছু লক্ষণ দেখলেই ধারণা পাওয়া যাবে এটা। আচ্ছা, আপনারা যে এই লক্ষণগুলো দেখলে বুঝবেন যে বিল্ডিংটা বিপজ্জনক, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটা সবারই জানা দরকার।
কলামে তির্যক এক্স আকৃতির ফাটল, মানে এইভাবে হচ্ছে ক্রস, ক্রস তো বুঝেন, এই যে ক্রস, এই ক্রস আকৃতির যদি কোনো ফাটল দেখেন, একটা হচ্ছে সরু এরকম লম্বা হয়ে নামবে ফাটল, ওইটা যদি বেশি ফেটে যায় একবারে বিল্ডিং থেকে একটা আলাদা মানে ওই পাশের আলো দেখা যায়, তাহলে এটা রিস্কি। হ্যাঁ, এটা আপনি ধরে নেবেন আপনার জন্য বিল্ডিংটা সেফ না। যদি নর্মাল ফাটল ধরে, যেমন আমার রুমেও কিছু ফাটল আছে, এটা একবারে নর্মাল, এটা কিন্তু খুব একটা বেশি প্রবলেমেটিক না আমার জন্য, আমার কাছে মনে হয়। তো যদি ক্রস আকৃতির কোনো ফাটল ধরে, এটাও অত্যন্ত অত্যন্ত রিস্কি। আপনি যত দ্রুত সম্ভব ওই বিল্ডিং থেকে দূরে সরে যাবেন। বিমে লম্বা ফাটল, মানে বিমের মধ্যে যদি লম্বা ফাটল দেখেন, সো আপনি বুঝে নেবেন যে আপনার জন্য ওই জায়গাটা সেফ না। দেওয়াল পুরো নিচ থেকে উপরে ফেটে গেছে এরকম, মানে একবার উপর থেকে নিচে ফেটে গেছে, হোক সেটা সোজাভাবে, ক্রসভাবে, আড়াআড়িভাবে, যেইভাবেই হোক উপর থেকে নিচে ফাটছে, মানে রিস্কি, সোজা কথা। এই ফাটাটা যদি অপোজিট সাইডের আলোটা নাও দেখা যায়, তারপরে এটা খুবই রিস্কি, সো ট্রাই টু অ্যাভয়েড ইট। ওকে, কলামের মাথায় কংক্রিট ঝরে পড়ছে, মানে কলামের মাথা থেকে কংক্রিটগুলা বা ওই যে ছোট ছোট দেখবেন ইয়ার খুলে খুলে পড়তেছে নিচে। খুলে বলতে কি, মানে এখানে তো কংক্রিট দিয়ে বিল্ডিংটা বানানো, সো ইট ভাঙতেছে বা কংক্রিট ভাঙতেছে, আস্তার ভাঙতেছে, আপনি বুঝে নেবেন ওটা সেফ না আপনার জন্য। লোহার রড দেখা যাচ্ছে, আপনারা রুমে বসে মানে ওয়ালের ভিতর তো রড থাকে, অনেকগুলো রড থাকে। সো আপনি যখন দেখবেন যে আপনার আস্তরটা নিচে পড়ে গেছে বা আপনার ওয়ালটা ভেঙে ওটু কিছু খণ্ড নিচে পড়ে গেছে, ভিতরের রডগুলো দেখা যাচ্ছে, এটা পুরাপুরি রিস্কি। আপনি আর ওইখানে থাকতে পারবেন না, মানে আপনি হয়তো বা থাকবেন, বাট এটা আপনার জন্য একবারেই সেফ না, এটা খেয়াল রাখবেন। বা আপনি যদি দেখেন যে দরজা জানালা পুরা জ্যাম হয়ে গেছে, আটকে গেছে, লক হয়ে গেছে, সো এটা হচ্ছে আপনার জন্য রিস্কি। মেঝে দেবে গেছে, আপনি যদি দেখেন যে আপনার যে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, যেখানে জিনিসপত্র রাখেন, মেঝে আপনার ঘরের ফ্লোর ওইটা ডেবে গেছে, মানে নিচের দিকে চলে গেছে, সো এটা আপনার জন্য রিস্কি। এই কয়েকটা লক্ষণ আমি আপনাদেরকে বলেছি, আপনারা কমেন্ট করে জানান যদি আপনাদের এই কয়েকটা লক্ষণ আমি আপনাদেরকে একসাথে কমেন্ট বক্সে লিখে দিব যে কী কী লক্ষণ দেখলে যদি এটা আপনাদের প্রয়োজন হয় আপনারা জানান, আদারওয়াইজ আমার লাইফটা দেখলে আপনারা হচ্ছে বুঝতে পারবেন, শিখতে পারবেন জিনিসগুলো। এখানে তো আমি বিস্তারিত আলোচনা করতেছি, আমি ওইখানে সিম্পলি যে পয়েন্টগুলো মেন দরকার আমি এগুলো একবারে সুন্দরভাবে লিখে দিব, কোনো প্রবলেম নেই। যে লক্ষণগুলো সামান্য সমস্যা, আমি ওই সম্পর্কেও কিছু আলোচনা করে দিই, কারণ যেহেতু ভূমিকম্পটা নিয়ে আলোচনা করছি, তো সেই ক্ষেত্রে অনেক বেশি ঝুঁকিপূর্ণগুলো নিয়েও আমি কথা বলেছি। বা আমাদের সতর্কতা কী কী করতে হবে, ফার্স্ট এড বক্স, আদার্স যা যা আছে, আমি মোটামুটি সব কিছু নিয়েই চেষ্টা করেছি আপনাদেরকে একটা সিম্পল ধারণা দেওয়ার। আমি হয়তো বা এই ক্ষুদ্র জ্ঞানের মানুষ ওইভাবে হয়তো বা পুরাপুরিভাবে দিতে পারতেছি না আপনাদেরকে, ওই আপনারা হয়তো বা আমার থেকে আরও বেশি কিছু এক্সপেক্ট করতেছেন, বা আপনারা এই টাইমটাতে খুবই আতঙ্কের মধ্যে আছেন, আপনারা জানতে চাচ্ছেন যে কীভাবে হচ্ছে এটা থেকে নিজেকে সেভ করা যায়। তো আমি ওইগুলো হচ্ছে যদি আপনাদের প্রয়োজন হয় আমি আপনাদেরকে কমেন্ট সেকশনে দিয়ে দিব, তো ওইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। ওকে, যে লক্ষণগুলো সামান্য সমস্যা, প্লাস্টারের হালকা ফাটল, এটা সামান্য সমস্যা, এটা কোনো প্রবলেম না। টাইলসে ক্র্যাক, যদি আপনি দেখেন যে আপনার মেঝে ডাবে নাই, কিন্তু মানে ফ্লোর যেটা ওটা ডাবে নাই নিচের দিকে, তবে টাইলসে ক্র্যাক আসছে, তো ওইটা প্রবলেম নাই। দেয়ালের উপরের মটকে সামান্য ভাঙন, হালকা একটু দেওয়ালের উপরে ভেঙে গেছে, ওই যে আমি যেটা বললাম কিছুক্ষণ আগে আমার রুমেও আছে, এটা কোনো প্রবলেম নেই, এগুলো প্রাণঘাতী নয়, কিন্তু পরিদর্শনের দরকার আছে। আপনারা হচ্ছে যখন আপনাদের সংকটের সময় কেটে যাবে তখন এটা হচ্ছে আপনারা এক্সপার্ট যারা আছে তাদেরকে দেখিয়ে নিতে পারেন। আচ্ছা, আপনারা কখন বাড়িতে ফিরবেন? যদি কলাম বিম অক্ষত থাকে তাহলে বাড়িতে ফিরতে পারেন, এটা সেফ। যদি কোনো তির্যক ফাটল না থাকে, যদি কোথাও কোনো বেশি ফাটলটা না থাকে, তাহলে আপনারা বাড়ি ফিরতে পারবেন। যদি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার দেখে অনুমতি দেয়, ওই যে অনুমতি যখন বিপদ বেশি কেটে যাবে, টোটাল কথা হচ্ছে বিপদ কেটে যাবে, তখন আপনি হচ্ছে ইঞ্জিনিয়ারকে দেখাবেন, যদি উনি অনুমতি দেয় যে না আপনার জন্য এটা সেফ, তাহলে আচ্ছা, ভূমিকম্পের পর ফায়ার সার্ভিস, আর্মি, সিভিল ডিফেন্স তারা একটি পদ্ধতিতে কাজ করে, র্যাপিড ভিজুয়াল অ্যাসেসমেন্ট,
তারা 30 সেকেন্ডে দেখে নাই কোনো বিল্ডিং, কোন বিল্ডিংটা দাঁড়িয়ে আছে, কোন বিল্ডিং ঝুঁকিতে, কোথায় মানুষের কথা শোনা যাচ্ছে, এটা কিন্তু তারা 30 সেকেন্ডে অবজার্ভ করে। এটাকে বলা হয় র্যাপিড ভিজুয়াল অ্যাসিস্ট্যান্ট। দ্বিতীয় নম্বর কাজ যেটা করে তারা, সেটা হচ্ছে লাইফ ডিটেকশন। মেশিন দিয়ে ভেতরের কারো শ্বাস, শব্দ, আঙ্গুল নাড়াচাড়া শনাক্ত করতে পারে তারা। তাদের কাছে এরকম একটা হচ্ছে ডিভাইস আছে, যেটা দিয়ে তারা ইজিলি শনাক্ত করতে পারে যে ভিতরে কারো কি শব্দ শোনা যাচ্ছে কিনা, বা কারো নিঃশ্বাসের আওয়াজ, অথবা কারো শরীরের যে কোনো পার্টের মুভমেন্ট তারা এটা দিয়ে ডিটেক্ট করতে পারে। ওকে, 3 নাম্বার তারা যেটা করে ডেব্রিস রিমুভাল। এটা হচ্ছে পাথর, ইট তোলার সময় খুব ধীরে ধীরে তোলা হয়, কারণ যদি কোনো ত্রুটি থাকে, এটা করতে গিয়ে যদি কোনো ত্রুটি দেখা যায়, তাহলে এটা কিন্তু ঝুঁকি হতে পারে। তাই তারা খুঁটি নড়লে ভেতরের মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য তারা ইট পাথর তোলার সময় আপনার শরীরের, মানে আপনি ধরেন নিচে চাপা পড়ে গেছেন, আপনাকে উদ্ধার করার সময় যারাই আপনার উপরের বস্তুগুলো উঠাবে, খুবই আস্তে আস্তে উঠাবে। কারণ যদি অ্যাক্সিডেন্টলি কোনো খুঁটি খুব বেশি জোরে নড়ে ওঠে, তাহলে এটা কিন্তু খুবই রিস্কি হতে পারে, প্রাণঘাতী হতে পারে। 4 নাম্বার তারা সবসময় ফার্স্ট এড এবং হচ্ছে ইভাকিউশন একসাথে রাখে। যাদের বের করা হয় তাদের অক্সিজেন, স্যালাইন দিয়ে দ্রুত হসপিটালে পাঠানো হয়। সো তারা ফার্স্ট এড বক্স খুব রাখে নিজেদের কাছে। ওকে, এখন কথা বলবো মানসিক স্থিতি নিয়ে। ভূমিকম্প শুধু ভবন ভাঙে না, মানসিক চাপও তৈরি করে। অনেকে পরে রাতে ঘুমাতে পারে না, অনেকে আবার ছোট শব্দেও ভয় পায়। বিশেষ করে এই যে আমিও পাইতেছি, ছোট কোনো আমার বাসা হচ্ছে রেল ট্র্যাকের পাশে। এমনিই যখন ট্রেনটা যায় খুব বেশি কম্পন হয়। এটা কিন্তু আমাদের রেল লাইনের পাশের প্রত্যেকটা বাসায় একটু ভাইব্রেট করে। সো দেখা যায় কি, আমরা যখন বাসায় থাকি, রেল খুব জোরে যাচ্ছে, বা 2 লাইনেই যখন বিশেষ করে ট্রেনটা যায়, আবার পাশে আমার এলিভেটেড এক্সপ্রেস। সো যখন হচ্ছে ট্রেনটা যায়, অথবা হচ্ছে এলিভেটেড দিয়ে কোনো গাড়ি যায়, তখন আমার বাসাটা একটু ভাইব্রেট করে। সো এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই। এটা আমাদেরকে একটু নিজেকে কাম রাখতে হবে, নিজের উপরে কনফিডেন্স রাখতে হবে। আমরাও ভয় পাই, আমরা যে ভয় পাই না এরকম না। তারপরে এখন আসলে কিছু করার নাই, তো আমাদের তো সব কিছু, ওই যে বলেছি যে খোলা স্থানে বেশিক্ষণ টাইম পার করবেন, যেটা আমি করি বা আমার ফ্যামিলিকে আমি করতে বলি। তো এটা সবচেয়ে বেশি নিরাপদ। যদি এরকম কোনো প্রবলেম আপনারা দেখেন, সো আপনারা আপনাদের মতো করে পদক্ষেপ নেবেন। হয়তোবা আমার অ্যাডভাইসটা আপনাদের ভালো নাও লাগতে পারে, আপনাদের কোনো পার্সোনাল কোনো প্রেফারেন্স থাকতে পারে, আপনারা আপনাদের মতো করে নেবেন। আচ্ছা, পরিবারের সবাই মিলে কথা বলবেন, আগে এটা নিয়ে ডিসকাস করবেন। শিশুকে ভয় না দেখিয়ে বুঝিয়ে বলবেন। শিশুরা বিশেষ করে অনেক প্যানিক হয়ে যায়, তারা ওই সিচুয়েশানটাতে বুঝতে পারে না যে কী করবে। সো আপনারা এটা আগে থেকে শিশুকে ভয় না দেখিয়ে আপনারা বুঝিয়ে বলবেন কীভাবে তাকে কী করতে হবে, কোথায় যেতে হবে, কোথায় গেলে তার জন্য বেশি সেফ হবে, এগুলো তাকে শিখিয়ে নেবেন। বারবার আপনারা একটা জিনিস দেখবেন যে বারবার গুজবটা ছড়ায়, বিশেষ করে বাংলাদেশে কিছু বছর ধরে এই জিনিসটা দেখা যেতেছে, খুব গুজব ছড়ায়। সো আপনারা গুজবটাকে পুরোপুরিভাবে এড়িয়ে চলবেন। সোশ্যাল মিডিয়ার ভয়ের পোস্ট শেয়ার করবেন না। ধরেন একটা বিল্ডিং ভেঙে পড়ছে, এটা হচ্ছে কেউ ভিডিও করে আপলোড দিল, মানে এটা গুজব না, এটা সত্যিই হয়েছে ধরেন, বাট আপনারা এই জিনিসটাকে শেয়ার দিবেন না। কারণ যখন আপনারা এটা শেয়ার দিবেন, যখন এটা রিচ পাবে, তখন এটা যখন 10 জনে দেখবে, তখন হচ্ছে ওদের মনের ভিতরেও একটা ভয় ঢুকবে। তারাও হচ্ছে একটা সারাক্ষণ প্যানিকের মধ্যে থাকবে যে এটা যদি আমাদের বিল্ডিংয়ে হয়, আমাদের বিল্ডিং যদি এইভাবে ধসে পড়ে, বা আদার্স যে কোনো পোস্ট, আপনারা ভয়ের কোনো পোস্টই শেয়ার করবেন না। এই সময় এগুলা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। নিজের স্বাস্থ্য ঠিক রাখবেন। অনেকে আছে হচ্ছে টেনশনে খাওয়া দাওয়া অফ হয়ে যায়, বা হচ্ছে সারাদিন চিন্তায় বসে থাকেন, খাওয়া দাওয়া ঠিক মতো খাইলেও বাকি দিক দিয়ে নিজের টেক কেয়ার করতেছেন না ঠিক মতো। তো এটা করা যাবে না, নিজের স্বাস্থ্য অবশ্যই ঠিক রাখতে হবে। কারণ নিজে বেঁচে থাকতে হলে তো স্বাস্থ্য ঠিক রাখতেই হবে, এটা একেবারেই নর্মাল একটা জিনিস। সো খাওয়া দাওয়া সব কিছু, ওই যে যদি ভূমিকম্পের সময় আপনারা বেরিয়ে যান, শুকনো কিছু খাওয়ার সাথে রাখবেন, মুড়ি বিস্কিট টাইপের কিছু। সো আপনারা ওইগুলো খাবেন। হ্যাঁ, ওইগুলো খেয়ে কোনোভাবে হচ্ছে সার্ভাইভ করার চেষ্টা করতে হবে, কিছু করার নেই। কিন্তু খাওয়া দাওয়া অফ করা যাবে না। হয়তো বা অনেকে আছেন যে ভূমিকম্পের সময় কোনো কারণে
হচ্ছে সন্তান বা স্বামী বা স্ত্রী বা মা বাবা অথবা বাবা আলাদা হয়ে গেছে, মানে ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওরা কি বেঁচে আছে কি না আদৌ সেটাও কনফার্ম না, অনেকেই টেনশনে খাওয়া দাওয়া অফ করে দেন, অনেকে নিজেকে দোষ দেন। বিশেষ করে এটা অনেক হয় যে ইস, আমি যদি আমার বাবাকে হাতটা না সারতাম, ইস আমি আমার ছেলেকে যদি কোলে থেকে না নামাতাম। এগুলো মোটেও এইভাবে নিজেকে প্যানিক করা যাবে না। হয়তোবা দেখবেন যে আপনি যার জন্য টেনশন করতেছেন, চিন্তা করতেছেন, উনি কোনোভাবে আল্লাহর রহমতে বেঁচে গেছে। হ্যাঁ, হয়তোবা তাকে সৃষ্টিকর্তা কোনোভাবে বাঁচাই দিছে, বাট আপনি তার টেনশনে আপনি নিজের একটা ক্ষতি করে বসলেন, এটা কিন্তু কোনো রিকভারি আর হবে না। সো আপনারা যতক্ষণ পর্যন্ত না কোনো বিষয় নিয়ে কনফার্ম হবেন, এবং কি আপনারা যদি কোনোভাবে কনফার্ম হন যে আপনার হারিয়ে যাওয়া সেই স্বজন হচ্ছে অ্যাক্সিডেন্টে, আল্লাহ না করুক কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে বা তারা মারা গেছে, আপনারা এটা নিয়ে হাই হুতাশ করার কিছু নাই, যে এটা দুনিয়ার নিয়ম ভাই, সবাই যেহেতু আসছি সবাইকে চলে যেতে হবে, এটাই একেবারে নর্মাল একটা জিনিস। সো এটা নিয়ে হাই হুতাশ চিল্লাচিল্লি মানে কোনো কিছু করারই দরকার নেই, নর্মালি নিবেন এটাকে। হ্যাঁ, দুঃখ কষ্ট থাকবে, এটা থেকে যাবে, এটা কিছু করার নেই, কিন্তু নিজের ক্ষতি করা যাবে না। হ্যাঁ, আগে থেকে প্রস্তুতি রাখবেন। যখন আপনি আপনাকে একটা জিনিস বলি, যখন আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাবেন তখন কিন্তু আপনার টেনশন, অপরিচিত রাস্তা দিয়ে হেঁটে যাবেন তখন আপনার টেনশন থাকবে যে আমি যে পথ দিয়ে যাচ্ছি আমি কি সেই পথ দিয়ে আবার ব্যাক করতে পারবো কি না। হয়তোবা আপনি একটা গন্তব্যে পৌঁছাইতে যাচ্ছেন কিন্তু ওই গন্তব্যের রাস্তাটা আপনার সঠিক জানা নাই, তো আপনি তখন একটা টেনশন কাজ করবে। কিন্তু আপনি যখন আহ, আচ্ছা আপনাকে আরও সহজ করে উদাহরণটা বলি, যখন আমাদের সিট নাম্বার বসানো হয় তখন আমরা অনেকেই করি এই কাজটা, বিশেষ করে আমি ছোটোবেলা থেকেই করে আসছি এই কাজটা। আমি আগের দিনে স্কুলে গিয়ে দেখে আসি যে আমার সিটটা কোথায় বসছে, কত তালায় আমার ভবন। কারণ দেখা যায় কি, আপনি যদি আগে থেকেই এই প্রস্তুতিটা থাকে, পরবর্তীতে আপনাকে পরীক্ষার দিন সকালে তাড়াহুড়া করে বের হয়ে কোনো কারণে রাস্তায় জ্যামে পড়ে গেলেন, আপনার পরীক্ষা সেন্টারে ঢুকতে দেরি হয়ে গেল, এর মধ্যে হচ্ছে আপনি আবার সিট নাম্বার খুঁজতেছেন, ভবন খুঁজতেছেন, কয়তলা এটা খুঁজতেছেন, মানে টোটাল মিলে এগুলো সব কিছু একটা হ্যাসেল হয়ে যায় ইনস্ট্যান্ট করা। সো আপনি যখন আগে থেকে প্রস্তুত থাকবেন যে না কোথায় কি আছে না আছে সব কিছু সম্পর্কে আপনি অবগত থাকবেন, বা আপনার ফ্যামিলির সাথে যদি ভূমিকম্পটা নিয়ে আগে থেকে সতর্কতামূলক যেই আলোচনাটা করা দরকার সেটা যখন করে ফেলবেন, তখন আর যখন ভূমিকম্পর টাইমটাতে আপনার খুব বেশি হ্যাসেল করা লাগবে না, বা কারোকে নিয়ে টেনশন করা লাগবে না, সবাই সবার হচ্ছে আত্মীয় স্বজনকে খুব ইজিলি পেয়ে যাবেন। আচ্ছা, আপনারা সবাই যারাই দেখতেছেন আমার এই লাইভটা, তারা আমার লাইভটা দেখার এই পর্যন্ত যত কিছুই বুঝছেন, শেষে একটা মন্তব্য অবশ্যই করবেন যে আমি প্রস্তুত থাকবো, পরিবারকে প্রস্তুত রাখবো। এটা শুধু এটাই স্পেসিফিক্যালি আমি কেন এত ইয়ে করে লিখতে বলেছি, এটা হচ্ছে মেইনলি, এটা শুধু একটা লেখা নয়, এটা একটা প্রতিশ্রুতি। সো এটা করবেন আপনারা। ঠিক আছে, আমরা এখন মোটামুটি লাইভের 45-46 মিনিটে চলে আসছি। আমি লাইভটা আর বেশি দীর্ঘ করব না। প্রথম 40-45 মিনিট প্রায় আমি অনেক গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে বলেছি, ভূমিকম্প হওয়ার কারণ, কি ভুল করি, কিভাবে প্রস্তুত থাকবো, হ্যাঁ, বিল্ডিং সেফটি, মানে মোটামুটি আমি সব টপিকই হচ্ছে কাভার করার চেষ্টা করেছি। এবার এই অংশটা একদম কোশ্চেন আর আনসার সেশন, মানে কিছু মানুষের স্পেসিফিক কিছু কোশ্চেন আছে, তো আমি আনসার করব এটা এই সেশনটাতে। আপনারা যেসব প্রশ্ন মনে মনে ধরে রেখেছিলেন এখনই কমেন্টে লিখে ফেলুন। যারা নতুন যুক্ত হয়েছেন কমেন্টে লিখুন নতুন ভিউয়ার, আর যারা আগে থেকে আছেন কমেন্টে লিখুন শুরু থেকে আছি। আমি একটু দেখি কে কে লাইভে আছেন। আচ্ছা, চলুন এবার কিছু প্রশ্নের উত্তর দিই যেগুলো প্রায় সবার মনেই থাকে। প্রশ্ন 1, ভূমিকম্প আগে থেকে জানা যায়? তো এটার উত্তর হচ্ছে না, পৃথিবীর কোথাও কারো পক্ষে নির্দিষ্ট সময় বলা কোনোভাবেই সম্ভব নয়।
এটা হচ্ছে কোনো, এটার জন্য কোনো যন্ত্র নাই, কোনো প্রযুক্তি নাই যেটা বলে দিতে পারবে যে ভূমিকম্পটা আসলে কখন হবে বা কত তারিখে হবে, কত মাত্রায় হবে। যেমন ঘূর্ণিঝড়েরটা কিন্তু 1 নম্বর সিগন্যাল, 2 নম্বর সিগন্যাল, 3 নম্বর বিপদ সংকেত, 4 নম্বর বিপদ সংকেত, মানে বিপদ সংকেতগুলো আছে। বা এটা কোন এরিয়া থেকে কোন এরিয়ার দিকে যাবে এটাও প্রেডিক্ট করা যায়, বাট ভূমিকম্পের এরকম কোনো কিছুই প্রেডিক্ট করা যায় না। যদি আগে থেকে কেউ আপনাদেরকে বলে যে আগামীকালকে ভূমিকম্প হবে, আপনারা চেষ্টা করবেন তার ওই পোস্টটাকে রিপোর্ট করে, তার আইডিটাকে রিপোর্ট করে, হোক সেটা অনেক বড় পেজ, হোক সেটা অনেক বড় আইডি, আপনারা জাস্ট রিপোর্ট করে দিবেন। আর বাকি কাজ আপনাকে হচ্ছে ইউটিউব টিম হোক, ফেসবুক টিম হোক, ওরা করে দিবে, কোনো প্রবলেম নেই। প্রশ্ন 2, এটা হচ্ছে মানুষের অন্ধবিশ্বাস থেকে এটা আসলে আসছে, এটা কিন্তু কোনো জায়গায় ওইভাবে আসলে স্পেসিফিক্যালি বলা নাই। তো এটা খুব জরুরি এটা ক্লিয়ার করা। এটা হচ্ছে আপনাদের 2 নম্বর প্রশ্ন আমি রাখছি, বাট এটা আপনাদের একে থাকে প্রশ্নটা, যে পাখি বা কুকুর কেন অস্বাভাবিক আচরণ করে। এটার কোনো বৈজ্ঞানিক কোনো প্রমাণই নেই। বা আপনার যদি বাসায় কোনো পোষা বিড়াল থাকে, পোষা কুকুর থাকে, আপনারা দেখবেন যে তারা যেদিন ভূমিকম্প হচ্ছে না, তারা মাঝে মাঝে ওই সময়ও কিছু অস্বাভাবিক আচরণ করে। এটা কিন্তু প্রায় হয়, কিন্তু আমরা নোটিস করি কখন, ওই যে বিপদটা হওয়ার পরে আমরা তখন ট্রাই করি যে আগে কি হয়েছিল না হয়েছিল এগুলো মেমোরিগুলো রিকল করার ট্রাই করি, যে আমার বাসাটা কীভাবে নড়ছিল, আমার কুকুরটা কী করতেছিল। তখন আমরা হয়তো বা চিন্তা করি যে ও তো দৌড়াদৌড়ি করছিল, তার মানে ও বুঝে গেছে, কিন্তু এরকম কোনো কিছুই হয় না। হুম। এখন প্রশ্ন নম্বর 3, এটা হচ্ছে অনেকেই এই প্রশ্নটা মনের মধ্যে রাখেন যে রাতে কি ভূমিকম্প হয়। সো আমি বলি এই ধারণাটা রাখবেন না, কারণ এই ধারণাটা সম্পূর্ণ ভুল ধারণা যে রাতে বেশি ভূমিকম্প হয় বা দিনে বেশি ভূমিকম্প হয়, এরকম কোনো কিছু নাই। এটা হচ্ছে দিন রাতের সাথে ভূমিকম্পের কোনো সম্পর্ক নেই। ওকে। প্রশ্ন 4, বড় ভূমিকম্পের আগে কি ছোট কম্পন হয়? হ্যাঁ, অনেক সময় হয়, আবার অনেক সময় হয় না, কোনো নির্দিষ্ট নিয়ম নাই। মানে ভূমিকম্প ভাই কোনো রুলস, কোনো রেগুলেশন, কোনো কিছুই মেনে চলে না। ভূমিকম্পর ইচ্ছা মতেই চলে। হ্যাঁ, লাইক এই যে গত 3-4 দিন আগে যেটা হলো, আমরা এটাকে এখন মেইন শক ধরে নিচ্ছি। ফার্স্টের যেই কম্পনটা হয়েছে ওইটাই 5.7 মাত্রার, এরপরে 3.2 মাত্রার, 3.3 মাত্রার একটা হয়েছে, 3.7 মাত্রার একটা হয়েছে, উইচ ইজ ভেরি নর্মাল। এটা তাহলে ধরতে পারি কি, যেটা প্রথম হয়েছে সেটা সবচেয়ে বেশি হয়েছে, বড় এবং কি বড় মাত্রার হয়েছে, তো সেটাই আমরা মেন শক ধরে নিলাম, পরেরগুলো আমরা আফটার শক ধরলাম ছোট ছোট। সো ভূমিকম্পটা হচ্ছে কখনো মেইন শক আগে হইতে পারে, কখনো হচ্ছে ছোট ছোট কম্পন আসতে পারে। এটার কোনো ভাই সিরিয়াল নাই, যেরকম বড় ভাই দুনিয়াতে আসবে, পরে ছোট ভাই, এরপর ছোট ভাই, এরকম এরকম কোনো রুলস নাই। ওটার রুলস থাকতে পারে, বাট এটার কোনো রুলস নাই, ভূমিকম্পের কোনো রুলস নাই। তো হ্যাঁ, এটার প্রশ্ন হচ্ছে কোনো নির্দিষ্ট নিয়ম নাই এটার। আচ্ছা, ভূমিকম্প হলে কি বাসায় থাকা নিরাপদ? আমি এটা নিয়ে বলবো যে ভূমিকম্প হলে যাদের বাসা একতলা বা যারা 2 তলায় থাকেন, তারা চেষ্টা করবেন না দৌড় দিয়ে, যত দ্রুত হেঁটে, যত দ্রুত আপনার মুভমেন্টের মাধ্যমে বাসা থেকে বের হয়ে যাওয়া যায়, ওটা সব থেকে বেশি সেফ। আর কেউ যদি 2 তলার উপরে থাকেন, তারা কি করবেন, তারা হচ্ছে দমে বসে থাকবেন, ঢেকে রাখবেন, ধরে রাখবেন। আমি DOD শুরুতেই বলেছি, দমে বসবেন, ঢেকে রাখবেন, ধরে রাখবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আচ্ছা, প্রশ্ন নম্বর 6 আপনাদের যেটা থাকে যে রিক্টার স্কেল আর ম্যাগনেটিউড কি এক? না, রিক্টার ছিল পুরাণ পদ্ধতি, এটা আগে ব্যবহৃত হইতো, কিন্তু এখন আধুনিক স্কেলে ম্যাগনেটিউড মাপা হয়। সো এটা এক না। আচ্ছা, প্রশ্ন নম্বর 7, এটা অনেক অনেক মানে 90% মানুষের প্রশ্নটা থাকে। আচ্ছা, সেটা কি আমি আপনাদেরকে বলছি যে অনেকেই প্রশ্ন করেন, ভাইয়া ভবন নতুন হলে কি নিরাপদ? এটা হচ্ছে যদি নিয়ম মেনে তৈরি করে, এটা নিয়মের উপর ডিপেন্ড করে। এখন আপনার বিল্ডিংয়ের স্ট্রাকচার যদি ঠিক না হয়, এটা ভূমিকম্প ছাড়াও ভেঙে যেতে পারে, এটার কোনো ঠিক নাই ভাই। সো নিয়ম মেনে যদি তৈরি করা হয়, তাহলে হ্যাঁ, নতুন ভবন নিরাপদ। বাট এটা সবসময় সব ক্ষেত্রে প্রযোজ্য না। সো এটা মোটামুটি স্ট্রাকচার ফলো করলে ভাই হ্যাঁ নিরাপদ। গাড়িতে থাকলে কি করবেন, এটা অনেক মানুষের প্রশ্ন। গাড়ি থামিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবেন আপনারা। ফ্লাইওভার, ব্রিজ, ভবন থেকে দূরে থাকবেন। হ্যাঁ, ফ্লাইওভারগুলা
বা বড় কোনো সরকারি ভবন হোক, প্রাইভেট, মানে যেই কোনো ভবন আর যেই কোনো ব্রিজ থেকে দূরে থাকবেন। অনেক মানুষ এটা নিয়ে ভয় পান। অনেক মানুষের ঘুম হয় না রাতে টেনশনে যে ঘুমানোর সময় কম্পন হলে কী করব, আমরা তো মারা যাব। তো মাথা বালিশ দিয়ে ঢেকে বিছানার পাশে নিরাপদ জায়গায় নেমে আসবেন। ধরেন আপনার বিছানার পাশে টেবিল আছে, শক্ত টেবিল। তো আপনারা কী করবেন, যখন ভূমিকম্পটা অনুভব করবেন তখন কী করবেন, নেমে আস্তে করে ওই যে শক্ত টেবিলটার নিচে বসে যাবেন, বা আপনার খাটের নিচে ঢোকার যদি স্পেস থাকে, আপনার খাটটা যদি যথেষ্ট পরিমাণ শক্ত হয় তাহলে আপনারা খাটের নিচে ঢুকে যাবেন। এটা করতে পারেন। আচ্ছা, ভূমিকম্পে লিফট বন্ধ হয়ে যায় কেন, এটা কিন্তু অনেকেই বলেন, বা ভূমিকম্পে আমি কেন লিফট ইউজ করবো না, এটা অনেকেই বলেন। নিরাপত্তার জন্য লিফট সক্রিয়ভাবে থেমে যায়। আসলে এটা আবার অনেক সময় হচ্ছে বিদ্যুতে বিচ্ছিন্ন হয়ে যায়। যখন ভূমিকম্প হয় তখন হচ্ছে বিল্ডিংটা, ধরেন বিদ্যুতের তার যেখানে মূল বোর্ড, অত ওই বোর্ডের ওই পাশটা ছিঁড়ে পড়ে গেল, মানে ভেঙে পড়ে গেল, তো তারগুলো ছিঁড়ে গেল, তখন লিফট অফ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। সো লিফটটা আপনারা ইগনোর করবেন। আচ্ছা, এখন এখন আপনারা নিজের কিছু প্রশ্ন লেখেন, আমি যতগুলো পারি উত্তর দেব। আচ্ছা, মেজবাউদ্দিন শিহান চুদলিং পং কমেন্ট করেছেন, স্যার ভূমিকম্প কি একই জায়গায় বারবার হতে পারে? আচ্ছা, আমি বলবো যে হ্যাঁ, হতে পারে, কারণ ফলকগুলো একই জায়গায় আটকে থাকে, কিন্তু চাপ জমে আবার শক্তি বের হয়, এটাই খুব স্বাভাবিক। সো একই জায়গায় বারবার ভূমিকম্প হতে পারে, এটা খুবই স্বাভাবিক একটা জিনিস। ওকে। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন, স্যার ভবনের ফাটল দেখলে কি আমরা সাথে সাথে বের হব, এটা প্রশ্ন করতে চেয়েছেন মেইনলি। সো আমি বলবো যে যদি ফাটল তির্যক হয়, বা দেখেন যে কলমে ফাটলটা হয়েছে বা রড দেখা যাইতেছে, তাহলে সময় না নষ্ট করে অবশ্যই নেমে যাবেন। আপনি তখন বালিশ চাপা দিয়ে বা হচ্ছে শক্ত কিছু টেবিল বা খাটের নিচে ঢুকে লাভ নেই, তখন আপনি যত দ্রুত সম্ভব আপনি আপনার বিল্ডিং থেকে বের হয়ে যাবেন। কিন্তু ছোটো ফাটল হলে অতিরিক্ত আতঙ্কিত হওয়ার দরকার নাই। এটা হচ্ছে বিশেষজ্ঞকে দেখাইলে উনি যদি বলে যে হ্যাঁ এটা কোনোভাবে রিকভার করা যাবে, রিকভার করে নেবেন, আর না হলে ভেঙে আবার পুনরায় তৈরি করে নেবেন। আচ্ছা, আরেকজন প্রশ্ন করছেন, ভূমিকম্প হচ্ছে এমন সময় বাচ্চাকে কি করব? ভূমিকম্প মানে আমি যেটা শুরু থেকেই আলোচনা এটা নিয়ে অনেকক্ষণ ধরে আলোচনা করছিলাম যে ভূমিকম্প যদি হয় আপনার বাচ্চাকে কী করবেন। সো ভূমিকম্প যখন হবে, আপনারা ভূমিকম্প যদি মেইন শকে প্রথমে পেয়ে যান তখন আফটার শকের জন্য প্রিপেয়ার নেবেন। যখন ছোটো ছোটো ভূমিকম্প পাবেন তখন আপনারা হচ্ছে মেইন শকের জন্য প্রিপারেশান নেবেন। এটা বাসায় আগে কথা বলে নেবেন বাচ্চাকে, বা আপনার হঠাৎ করে ভূমিকম্প হয়ে গেলো, আপনি ইনস্ট্যান্ট কী করবেন, বাচ্চাকে বুকের দিকে টেনে নিয়ে মাথা ঢেকে রাখবেন। আপনারটাও সেভ করার চেষ্টা করবেন, ওরটা তো মাস্ট বি চেষ্টা করবেন। টেবিল বা শক্ত কিছুর নিচে গিয়ে বসে পড়বেন, দৌড়াদৌড়ি করার দরকার নাই, বাসার বাইরে ছোটাছুটি করার দরকার নাই। ওকে। প্রশ্ন আরেকটা করেছেন, ভূমিকম্পে কোন তালায় বেশি বিপদ? আচ্ছা, নিয়মিত নির্মাণে সব তালাই তুলনামূলক সমান, মানে যদি নিয়ম মেনে নির্মাণ করা হয় তাহলে প্রত্যেকটা ফ্লোরই মোটামুটি একই। বাট 14 তলার উপরে কিন্তু মুভ অনেক বেশি হয়। সো আসলে 14 তলা বিল্ডিং খুব একটা বেশি নাই ধরতে গেলে, বাংলাদেশে যদি পুরো অ্যাভারেজ ধরি তাহলে 5 তলা 6 তলা বিল্ডিং অ্যাভারেজে সবচেয়ে বেশি। সো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই, 5-6 তলা পর্যন্ত মোটামুটি রিস্ক মুক্ত আপনারা। আচ্ছা স্যার, পানির ট্যাঙ্ক ভেঙে পড়ে কি? হ্যাঁ রে, হ্যাঁ, পানির ট্যাঙ্ক কিন্তু ভেঙে পড়তে পারে ছাদ ছাদ থেকে, তাই ছাদে সেফটি চেক করা জরুরি, এটা করে নেবেন। আচ্ছা, আপনারা এতক্ষণ যা কমেন্ট করেছেন, যা প্রশ্ন করেছেন আমি উত্তর দিয়েছি। এখন আমি অতিরিক্ত 20টা জনপ্রিয় যেগুলো পপুলার প্রশ্ন আপনাদের, ওগুলো উত্তর দিই। আপনারা প্রশ্ন করতে থাকেন, আমি পরবর্তীতে আবার আপনাদেরকে রিপ্লাই দিব একটা একটা করে। ওকে, আমি আমার ইয়েতে ফিরে যাই। আচ্ছা, ঘরের দরজা জানালা খোলা রাখা উচিত?
অনেকে এই প্রশ্নটা করেন। সো আমি বলবো যে না, দরজা খোলার সময় আঘাত পাওয়া যায়। তো দরজা না খোলাটাই বেটার। ভিতরে আটকে গেলে কি করবেন, অনেকেই প্রশ্নটা করেন। মোবাইলের ফ্ল্যাশ দিয়ে নয়, বরং আপনাদেরকে যেটা আমি বলেছি বাঁশি, হুইসেল হুইসেল সিটি, ওটা হচ্ছে ম্যানেজ করে রাখবেন। সো যখন আপনাদের এরকম কোনো সিচুয়েশন হবে, ট্রাই করবেন যে হুইসেল বাজিয়ে নিজের লোকেশনটা হচ্ছে থ্রো আউট করা। হ্যাঁ, বাসায় রান্না চললে, আচ্ছা ওই যে বাসার রান্না চললে কি করতে হবে এটা আপনারা বলেন। তা আমি বলবো যে চুলা বন্ধ করে গ্যাস বন্ধ করবেন। অনেকেই হচ্ছে মাঝে মাঝে কী করেন, চুলাটা অফ করে দিয়ে চলে যান, কিন্তু চুলাটা অফ করা, হ্যাঁ যদি বেশি ক্ষতি, আপনারা যদি দেখেন যে বেশি ডেঞ্জারের মধ্যে আছেন আপনি, সো আপনি তখন চুলাটা অফ করেই চলে যেতে পারেন। বাট আপনি চেষ্টা করবেন যদি কোনোভাবে পসিবল হয়, চুলার নিচে একটা চাবি থাকে, ওই চাবিটা ঘুরিয়ে অফ করে দেওয়া, তাহলে পুরোপুরি সেফ। ওকে, বয়স্ক মানুষকে কীভাবে সাহায্য করবেন, এটা আপনাদের একটা প্রশ্ন থাকে। সো তাদের হাত ধরে পাশে নিরাপদ জায়গায় বসিয়ে রাখুন, অথবা আপনার যদি বাসা একতলায় দুইতলা হয়, তাদেরকে যদি পারেন, আপনার যদি ওই সক্ষমতা থাকে, তাহলে ওদেরকে কোলে করে গিয়ে নিয়ে খোলা মাঠে পৌঁছে যান। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে অনেকের বাসায় কিন্তু হচ্ছে নিচতলায় পার্কিং থাকে, আবার অনেকের বেসমেন্টে হচ্ছে পার্কিং থাকে, মানে আন্ডারগ্রাউন্ডে পার্কিং থাকে। সো গাড়ি পার্কিংয়ে থাকলে কি করবেন, গাড়ি থেকে নেমে কলাম থেকে দূরে সরে যাবেন। তখন আপনারা, হ্যাঁ, গাড়ি থেকে নেমে যাবেন দ্রুত, অতি দ্রুত, প্রপার পার্কিংয়ের দরকার নাই, নেমে যান, নেমে গিয়ে কলাম থেকে দূরে দাঁড়ান। আচ্ছা, অনেকের এই প্রশ্ন থাকে যে ভাইয়া আমি যদি বাজারে থাকি বা দোকানে থাকি তখন কি করব। তা আমি বলবো তখন বাইরে দৌড়াবেন না, বরং পাশে মজবুত কিছুর নিচে বসুন। যেমন হচ্ছে ভীমের নিচে বসুন, ভীমের নিচে বসতে পারেন। শক্ত টেবিল থাকলে টেবিলের নিচে বসতে পারেন, বা আদার্স আপনাদের কাছে যেটা মনে হবে যে না এটার মাধ্যমে আপনি আপনার আপনি যে দালানের উপর আছেন ওটা মোটামুটি কিছু একটা পরিমাণে ভার বহন করতে পারবে, আপনি ওটার নিচে বসে যান। ওকে, অনেকেই নিজের বাচ্চাদেরকে নিয়ে অনেক টেনশনে থাকেন যে বাচ্চা যদি স্কুলে হয় তাহলে কি করব। তো আপনারা বাচ্চাদেরকে শিখিয়ে দিবেন যেন তারা টেবিলের নিচে ঢুকে যাবে। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে স্কুলের কিন্তু বেঞ্চ থাকে, তো বেঞ্চের নিচে ঢুকে গেলে এটা পুরোপুরি নিরাপদ। এটা আশা করতেছি যে প্রবলেম তেমন একটা বিষয় হওয়ার কথা না, কারণ যেহেতু একটা রোতে সাজানো থাকে, তো ভারগুলো একটা রোতেই নিবে, মানে একটা টেবিলের উপরে না, সব টেবিলের উপরে ভারগুলো আসবে। সো এটা একটু বেশি নিরাপদ থাকবে, কোনো প্রবলেম নেই। আপনার টেবিলের নিচে বসে থাকতে বলবেন, ওকে ছোট থেকে এটা শিক্ষা দিবেন যে কীভাবে ভূমিকম্প আসলে নিজেকে সেফ রাখা যাবে। আচ্ছা, উঁচু একতলা বাড়ি কি বেশি নিরাপদ? সাধারণ সঠিকভাবে নির্মিত একতলা বাড়ি নিরাপদই হয়। সঠিকভাবে যদি নির্মিত হয় তাহলে একতলা বাড়ি একবারে নিরাপদ। ফ্লাইওভারে থাকলে কি করবেন, এটা কিন্তু খুবই মারাত্মক কোশ্চেন। এটা কিন্তু সবসময় করে থাকেন। গাড়ি থামিয়ে নিচে নামবেন না, ফ্লাইওভার থেকে দূরে থামুন। হ্যাঁ, যদি গাড়ি আপনার ফ্লাইওভারে ভূমিকম্প হয়েছে, আপনারা থামবেন না, তখন আপনারা গাড়ির প্রয়োজনে যদি রাস্তা ফাঁকা থাকে স্পিডটা বাড়িয়ে কোনোভাবে চেষ্টা করেন যে গাড়ি থেকে ফ্লাইওভার থেকে নেমে দূরে সরে যাওয়া। আচ্ছা, ভূমিকম্প কি আগাছা, চাঁদ, আবহাওয়া দেখে হয়? আপনারা অনেকেই হিন্দু ধর্মে এটা হচ্ছে বেশি প্রচলিত কথা যে ওরা অনেক কিছু এরকম প্রকৃতির উপরে দেখে বা সূর্য দেখে তারা অনেক কিছু মানে, বা ওরা এটাকে লগ্ন বলে, তো অনেক কিছুই বলে আসলে। তো আমি বলবো যে না, এসবের কোনো প্রমাণ নাই। মানে এগুলা হচ্ছে আগাছা দেখে, ছাদ দেখে বা অন্য কিছু দেখে হয় না। বিল্ডিং কাঁপলে কি এটা ভাঙবে? না, বিল্ডিং কাঁপার জন্যই বানানো। যে বিল্ডিং কাঁপে না সেটা বিপজ্জনক, খুবই বিপজ্জনক। বিল্ডিং কাঁপাটাই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। শর্ট সার্কিট কেন হয়? দেয়ালের ভেতরে তার চাপ পড়ে ছিঁড়ে যায়। যখন দেয়ালের ভিতরে চাপ পড়ে ছিঁড়ে যায় তখন হচ্ছে শর্ট সার্কিটটা হয়। মোবাইলের টাওয়ার বিপজ্জনক, খুব কাছাকাছি হলে অবশ্যই বিপজ্জনক, কিন্তু যদি খুব কাছাকাছি নয় তাহলে না, প্রবলেম নেই। অনেকের বাসার ছাদে হচ্ছে মোবাইল নেটওয়ার্কের টাওয়ার থাকে, সো এটা একটু রিস্কি হতে পারে। মানে রিস্কি হতে পারে বলতে এটা রিস্কি। লোডশেডিং কি ভূমিকম্পে হয়? না, এটা সিস্টেম সেফটির জন্য লাইন বন্ধ থাকে। নদীর ধারে বা নরম মাটিতে ঝুঁকি বেশি কেন?
মাটি নরম হলে কম্পন বেশি বাড়ে, এই জন্য ঝুঁকি। বড় শহর কেন বেশি ঝুঁকিতে? কারণ জনসংখ্যা, ভবন ঘনত্ব, পুরনো বিল্ডিং, যেমন ঢাকা শহরে, পুরনো ঢাকায় কিছুদিন আগে ফায়ার সার্ভিসের একজন অফিসার বলেছেন যে হয়তোবা পুরনো ঢাকায় রেস্কিউ তারা করবে না, মানে করা সম্ভব হবে না, কারণ যে সরু গলি অথবা যে ক্রাউড ওইখানে, তো ওইখানে তো রেস্কিউ চালানো সম্ভব না আসলেই। আচ্ছা, রাতের কম্পন কি বেশি ভয় লাগে? অন্ধকারের কারণে বেশি ভয় লাগতে পারে, এটা স্বাভাবিক। কম্পনের সাথে কোনো সম্পর্ক নাই, কারণ কম্পন মাত্রাটা আসলে যদি দিনের বেলা 5.7 মাত্রা হয়, রাতের বেলা 5.7 মাত্রা হয়, একই কম্পন, মানে কোনো ডিফারেন্স নাই। কোনো কিছুতে ক্ষতি বেশি হবে, কোনো কিছুতে মাত্রা একই, মানে সব ক্ষতিটাও একই। বাট রাতের অন্ধকারের কারণে হয়তো বা আপনার প্যানিক বেশি হইতে পারে, এটা হচ্ছে আলাদা একটা জিনিস। সো কুকুর ডাকলে ভূমিকম্প, এটা সম্পূর্ণরূপে মিথ্যা। কুকুর ডাকলে ভূমিকম্প হয়, এটা মোটেও সত্য না। ভূমিকম্পে দাঁড়ানো পানি দুলে কেন? হুম এটা হচ্ছে তরঙ্গ ছড়ায়, এই জন্য তরঙ্গ ছড়িয়ে পড়ার মাধ্যমে এটা হচ্ছে পানিটা দুলে, এটা খুবই স্বাভাবিক, এটা কোনো প্রবলেম না। আচ্ছা, এক জায়গায় কম্পন হলে পাশের এলাকায় কেন টের পাওয়া যায় না? ফলকের ছাপ সব জায়গায় সমান নয়, এই জন্য হচ্ছে টের পাওয়া যায় না। আচ্ছা, শেষ 10 মিনিট। আচ্ছা, আজকে শুধু আমরা ভূমিকম্প নিয়ে কথা বললাম। এটি শুধু ভয় পাওয়ার বিষয় নয়, এটি প্রস্তুতির বিষয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি কথা: ভূমিকম্প আগে, নাম্বার 1, ভূমিকম্প হচ্ছে আগে থেকে জানার কোনো উপায় নেই। নাম্বার 2, ভয় নয়, প্রস্তুতি জীবন বাঁচাবে। আচ্ছা, আর লাস্ট হচ্ছে পরিবারকে প্রশিক্ষিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শেষবারের মতো সবাই মন্তব্য লিখুন: আমি প্রস্তুত থাকবো, পরিবারকে প্রস্তুত রাখবো। আমি আজকের লাইভটা এখানেই শেষ করছি। সবার জন্য দোয়া রইল। নিরাপদ থাকুন, সচেতন থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুক। আল্লাহ হাফেজ।